নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আজকের আমার ভিডিওটির বিষয় হলো গুরু শিষ্য সংবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের সম্পর্কে কিছু কথা। স্বামী বিবেকানন্দ এবং তার গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অনেক ব্যাপারেই আলাদা। তাদের আচার এবং আচরণও অবিশ্বাস্য। এদের প্রথম মিলনে বাংলার রসগোল্লার মস্ত ভূমিকা রয়েছে। ঠাকুরের ভক্ত এবং নরেন্দ্রনাথ দত্তের আত্মীয় ডাক্তার রামচন্দ্র দত্ত তার নরেনকে আধ্যাত্মিক কথা বলেননি। বলেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে গেলে ভট্টাচার্য মশাই খুব ভালো রসগোল্লা খাওয়ান। দুজনের দেখা সাক্ষাৎ থেকেই অবিশ্বাস্য এক আন্দোলন গড়ে উঠল। স্বামী বিবেকানন্দের জীবনে বিস্তারিতভাবে প্রবেশের পূর্বে তার গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজির সম্পর্কের বিষয়টি ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। আমাদের পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের নশ্বর দেহত্যাগ এই কলকাতা শহরে মাত্র 50 বছর বয়সে। এর পরেও হেসে খেলে অনেক বছর কেমন করে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মাসিক 5 টাকা মাইনের ছোট ভট্টাচার্য এখনও বেঁচে রয়েছেন তা ঐতিহাসিকদের এবং সমাজতত্ত্ববিদদের কাছে এক পরম বিস্ময়। ইতিহাসের ফর্মুলা অনুযায়ী ব্যাপারটা ভীষণই কঠিন, কিন্তু খেয়ালি মহাকাল সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। রানী রাসমণির ভবতারিণী মন্দিরের প্রায় নিরক্ষর জুনিয়র পুরোহিত একদিন এদেশের হৃদয়েশ্বর হয়ে উঠবেন। তার জীবন ও বাণী সাগর পারের মানুষদেরও আলোচ্য বিষয় হয়ে উঠবে। তাকে যুগাবতারও বলা হয়েছে। ঘরে ঘরে তার জন্য মঙ্গল শঙ্খ বাজে। সেই 19 শতকের শেষ প্রান্তের বেলুর মঠের পুণ্যভূমিতে দাঁড়িয়ে সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছিলেন 1500 বছরের মধ্যে তার পুনরাবির্ভাব হবে এবং তার আগের 1500 বছর তিনি রামকৃষ্ণ সংঘের মধ্যেই বেঁচে থাকবেন। আরও স্পষ্টভাবে বলতে গেলে সার্ধ শতবর্ষ নয়, 7 সহস্র বছর ধরে শ্রীরামকৃষ্ণের অপ্রতিহত ঠিকানা এই রামকৃষ্ণ মঠ ও মিশন। গুরু তার দিব্যচক্ষু দিয়ে প্রধান চেলাটিকে সযত্নে নির্বাচন করে সস্নেহে লালন করেছিলেন। হাতে তেমন সময় ছিল না। যন্ত্রণাময় ক্যান্সার কণ্টকিত রোগভোগের মধ্যেই দূরদর্শী ম্যানেজমেন্ট বিশেষজ্ঞের মতন তিনি সকল ভক্তের নৈতিক সমর্থন ও উৎসাহ নিয়ে নরেন্দ্রনাথকেই নির্বাচন করেছিলেন। অসাধ্য সাধন হয়েছিল। শিষ্য তার বিস্ময়কর শক্তিতে কপটদক্ষিণ হয়েও প্রিয় প্রভুর নামাঙ্কিত যে আন্দোলন তৈরি করলেন, ভারতবর্ষের ইতিহাসে তা প্রথম। ভগবান বুদ্ধের ভুবন বিজয়ের পর যেন এই প্রথম ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। দেশ দেশ নন্দিত করে মন্ত্রিত হল বৈপরীত্যে ভরা এক বিস্ময়কর ব্রাহ্মণের বাণী, যিনি নৈষ্ঠিক পুরোহিত হয়েও নিজের কাজের জন্য নির্বাচন করে গেলেন এক কায়স্থ সন্তানকে। এদেশের ইতিহাসে একটা অসম্ভব ঘটনা ঘটে গেল। ম্যানেজমেন্ট শাস্ত্রবিদরা অকারণে অষ্টোত্তর শতনামে মুখরিত হওয়া বিশ্বাস করেন না। প্রশস্তির সঙ্গে তারা সমালোচনাও করে থাকেন। তাদের শাস্ত্রীয় বিশ্বাস বিধাতার এই সৃষ্টিতে পারফেকশন অথবা নিখুঁত বলে কিছুই নেই। যা আছে তা কেবল পারফেকশনের সন্ধান, নিরন্তর সন্ধান। ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্যটি বয়সে তার থেকে 25 বছরের ছোট। ঠাকুরের জন্ম 18ই ফেব্রুয়ারি 1836 সালে এবং নরেন্দ্রনাথ দত্তের জন্ম 12ই জানুয়ারি 1863 সালে। 16ই আগস্ট 1886 সালের মধ্য জামিনীতে কাশীপুর উদ্যানবাটিতে যখন তার জীবনলীলা সাঙ্গ হল, তখন প্রধান শিষ্যের বয়স মাত্র 23 বছর। প্রবল প্রতিকূল পরিবেশের মধ্যে নবীন এক সন্ন্যাসীকুলের সৃষ্টি হল।
তারপর ভাগ্য সন্ধানে বিশ্ব পরিক্রমা এবং অবশেষে কয়েক হাজার বছরের শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে তুলনাহীন এক সন্ন্যাসী সংঘের সৃষ্টি, যার নাম রামকৃষ্ণ মঠ ও মিশন। সময়ের অভাব ছিল। নির্বাচিত শিষ্যটি 50 বছরও বাঁচলেন না। হিসেব অনুযায়ী আচার্যের দেহাবসানের পরে মাত্র 15টি বছর এবং কয়েকটি মাস। ম্যানেজমেন্ট শাস্ত্রের বিশেষজ্ঞদের মতে অকাল মৃত্যু আদর্শ সাকসেশন প্ল্যানের পরিপন্থী, অর্থাৎ নিজে 50 বছরে বিদায় নিয়ে পরবর্তী দায়িত্ববানের 40 বছরের আগেই চলে যাওয়াটা ভালো কথা নয়। সত্যি কথাটা হলো, রামকৃষ্ণ সংঘে অন্তর্নিহিত প্রাণ শক্তি যে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল নয়, তার প্রমাণ রামকৃষ্ণ এবং বিবেকানন্দের স্বল্প পরিসর জীবন। রামকৃষ্ণ আন্দোলনের আর একটি বৈশিষ্ট্য সন্ন্যাসী ও গৃহী উভয়েরই সগৌরব উপস্থিতি। মূল মঠ ও মিশনে ত্যাগী সন্ন্যাসীদের ওপর নির্ভরতা, কিন্তু গৃহীদের সমর্থন ছাড়া যে এই ধরনের প্রতিষ্ঠান নিঃসঙ্গ হয়ে উঠতে পারে তাও পুরোপুরি উপস্থিত। এত বছর পরেও কেমন করে এই আন্দোলন নট আউট? এই বিপুল প্রাণশক্তির গোপন উৎস কোথায় তা খোঁজ করলে সংসারত্যাগী সন্ন্যাসীদের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। সন্ন্যাসী হওয়া সহজ নয়, সে এক দুর্গম জীবনযাত্রা। তবু 1 শতাব্দীর বেশি সময় ধরে দেশজননী নিয়মিতভাবে সন্তান দান করে চলেছেন সন্ন্যাসী সংঘকে, এবং তাদের বিপুল নিষ্ঠায় এবং দিবারাত্রের সাধনায় সন্ন্যাস জীবন সকলের শ্রদ্ধা ও বিস্ময়ের বিষয় হয়ে উঠেছে। নবীন এই সন্ন্যাসী সংঘের কাছে বিপুল প্রত্যাশা ছিল প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের। তিনি বলেছেন, শ্রী রামকৃষ্ণের দিব্য চরণ স্পর্শে যে মুষ্টিমেয় যুবক দলের অভ্যুদয় হয়েছে তাদের প্রতি দৃষ্টিপাত করো। তারা আসাম থেকে সিন্ধু, হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত তার উপদেশামৃত প্রচার করছে। তারা পদব্রজে 23,000 ফুট ঊর্ধ্বে হিমালয়ের তুষার রাশি অতিক্রম করে তিব্বতের রহস্য ভেদ করেছে। তারা দ্বারে দ্বারে ভিক্ষা করছে। সন্ন্যাসী ব্যাপারটা কি তা স্বামী বিবেকানন্দ একবার বিদেশিদের কাছে ব্যাখ্যার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যে সম্প্রদায়ভুক্ত তাকে বলা হয় সন্ন্যাসী সম্প্রদায়। সন্ন্যাসী শব্দের অর্থ যে ব্যক্তি সম্যকভাবে ত্যাগ করেছে। এটি অতি প্রাচীন সম্প্রদায়। যীশুখ্রিস্টের জন্মের 560 বছর আগে বুদ্ধ এই সম্প্রদায়ভুক্ত ছিলেন। তিনি তার সম্প্রদায়ের অন্যতম সংস্কারক মাত্র। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বেদেও আপনারা সন্ন্যাসীর উল্লেখ পাবেন। সন্ন্যাসী সম্প্রদায় বলতে চার্চ বোঝায় না, এবং এই সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা পুরোহিত নন। পুরোহিত এবং সন্ন্যাসীর মধ্যে আকাশ পাতাল প্রভেদ। সন্ন্যাসীদের সম্পত্তি থাকে না, তারা বিয়ে করেন না, তাদের কোনো সংস্থা নেই। তাদের একমাত্র বন্ধন গুরু শিষ্যের বন্ধন। এই বন্ধনটি ভারতবর্ষের অন্যতম বৈশিষ্ট্য। শুধু শিক্ষাদানের জন্য যিনি আসেন এবং সেই শিক্ষার জন্য কিছু মূল্য বিনিময় করেই যার সঙ্গে সম্বন্ধ চুকে যায়, তিনি প্রকৃত শিক্ষক নন। ভারতবর্ষে এটি প্রকৃত অর্থে দত্তক গ্রহণের মতন। শিক্ষাদাতা গুরু আমার পিতার অধিক, আমি তার সন্তান, সর্বাগ্রে পিতারও আগে। তাকে শ্রদ্ধা করব এবং তার বশ্যতা স্বীকার করব, কারণ ভারতবাসীরা বলেন পিতা আমার জন্মদান করেছেন, কিন্তু গুরু আমার মুক্তির পথ দেখিয়েছেন। সুতরাং পিতা অপেক্ষা গুরু মহত্তর। আজীবন আমরা গুরুর প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করি। গুরু সম্বন্ধে স্বামীজির মন্তব্য আজও পাঠযোগ্য। তিনি বলছেন, এক বৃদ্ধকে আমি গুরুরূপে পেয়েছিলাম, তিনি অদ্ভুত লোক। বৃদ্ধ শব্দটি হিসেবিদের কানে একটু ধাক্কা দেয়, কারণ রামকৃষ্ণ নরেন্দ্র সাক্ষাৎকার 1881 সালে। গুরুর বয়স তখন 45 এবং তৎকালীন ফটোগ্রাফে তাকে বার্ধক্যতাড়িত মনে হয় না। শারীরিক বিপর্যয়টা ঘটেছিল তিরোধানের কয়েক মাস আগে কাশীপুর উদ্যানবাটিতে 1886 সালে। সদাশয় ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহানিদ্রায় শায়িত শ্রী রামকৃষ্ণের শেষ যে ছবিটি তোলবার জন্য 10 টাকা অর্থ সাহায্য করেছিলেন, সেটি দেখলে মন দুঃখে ভরে ওঠে।
এবারে গুরু শিষ্যের প্রথম পরিচয় নিয়ে সামান্য কিছু আলোচনা করা যাক। নরেন্দ্রনাথের মেজ ভাই এ বিষয়ে রসগোল্লার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বন্ধে যা লিখেছেন তা কম বয়সীদের বেশ ভালো লাগে। 1880 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথের আত্মীয় ডাক্তার রামচন্দ্র দত্তের বাড়িতে বিসূচিকা রোগে 3টি ছোট মেয়ে 7 দিনের মধ্যে মারা যান। শোকার্ত রামদত্ত এই সময় শান্তি সন্ধানে দক্ষিণেশ্বরে পরমহংসদেবের কাছে যাতায়াত শুরু করেন। লোকেরা তখন হাসি ও ব্যঙ্গোচ্ছলে পরমহংসদেবকে গ্রেট গুজ বলতো। রামদাদার মাধ্যমেই সিমলের সঙ্গে দক্ষিণেশ্বরের যোগাযোগের সূত্রপাত। রামদাদা এনার কাছে দীক্ষা নেওয়ায় নানা নিন্দার সম্মুখীন হতেন, কিন্তু তার গুরু প্রশস্তিতে ভাটা পড়েনি। তিনি নরেন্দ্রের পড়শি সুরেন্দ্রনাথ মিত্র, পরবর্তীকালে ঠাকুর যাকে আদর করে সুরেশ বলে ডাকতেন, তাকে ঠাকুরের কথা বলেন। সুরেশ নরম না হয়ে পরিহাস করেছিলেন। তিনি বলেছিলেন, ওহে রাম, তোমার গুরু পরমহংস যদি আমার কথার উত্তর দিতে পারে তবে ভালো, নইলে তার কান মলে দিয়ে আসবো। সেকালের কলকাতার কথার স্টাইল অনুযায়ী আর একজন ডাক্তার স্যার কৈলাসচন্দ্র বসু একই ভাষায় বলেছিলেন, রাম, তোমার পরমহংস যদি ভালো লোক হয় ভালো, নইলে তার কান মলে দেব। বোঝা যাচ্ছে কান মলে দেবার ইচ্ছা প্রকাশই অবজ্ঞা প্রকাশ করার রীতি ছিল সে সময়। স্বামী বিবেকানন্দের ভ্রাতা মহেন্দ্রনাথ প্রথম শ্রীরামকৃষ্ণকে দেখেন উত্তর কলকাতার মধুরায় লেনে রামদাদার বাড়িতে। স্মরণীয় সেই দর্শনের মনোগ্রাহী বিবরণ তিনি রেখে গিয়েছেন। তিনি সেই মুহূর্তটির বর্ণনা করেছেন এইভাবে। বিকেলে পরমহংস মশাই রামদাদার বাড়িতে এলেন। দিনটি শনিবার কি রবিবার হবে। ঘরে ও বাইরে মোট 40 জনের মতন লোক। পরমহংস মশাই পশ্চিম দিকের আলমারির বা সারসি দেওয়া তাকের কাছে বসে আছেন, পেছনে তাকিয়া। 2টি গ্যাসের বাতি জ্বলছে। আমার প্রথম এইরূপ মনে হইল, দক্ষিণেশ্বর থেকে এই যে লোকটি এসেছে, একেই কি বলে পরমহংস? দেখিলাম লোকটির চেহারাতে কোনো বৈশিষ্ট্য নাই। চেহারা সাধারণ পাড়াগেয়ে লোকের মতন। বর্ণ খুব কালো নয়, তবে কলকাতার সাধারণ লোকের বর্ণ হইতে কিছু মলিন। গালে একটু একটু দাড়ি আছে। চোখ দুটি ছোট, যাহাকে বলে হাতি চোখ। চোখের পাতা অনবরত মিটমিট করিতেছে, যেন অধিক পরিমাণে চোখ নড়িতেছে। ঠোঁট দুটি পাতলা নয়, নিচুকার ঠোঁট একটু পুরু। ঠোঁট দুটির মধ্য হইতে ওপরের দাঁতের সারির মাঝের কয়েকটি দাঁত একটু বাহির হইয়া রহিয়াছে। গায়ে জামা ছিল, তাহার আস্তিনটা কুনুই ও কবজির মাঝ বরাবর আসিয়াছে। খানিকক্ষণ পরে জামা খুলিয়া পাশে রাখিয়া দিল এবং কোচার কাপড়টি লম্বা করিয়া বা কাঁধে দিল। ঘরটি বেশ গরম হইয়াছিল। একজন লোক বড় পাখা লইয়া পেছন দিক হইতে বাতাস করিতে লাগিল। কথাবার্তার ভাষা কলিকাতার শিক্ষিত সমাজের ভাষার মতন নয়, অতি গ্রাম্য ভাষা। কথাগুলি একটু তোতলার মতন, রাঢ় দেশীয় লোকের মতন উচ্চারণ। নয়ের জায়গায় ল উচ্চারণ করিতেছে, যেমন লরেনকে বললুম ইত্যাদি। সম্মুখে একটি রঙিন বটুয়া রহিয়াছে, তাহার মধ্যে কি মশলা আছে। মাঝে মাঝে একটু মশলা লইয়া মুখে দিতেছে। আমাদের বয়স তখন অল্প এবং আমরা শিক্ষিত সমাজে পরিবর্ধিত, এই জন্য ভাষা ও উচ্চারণ শুনিয়া পরমহংস মশাইয়ের প্রতি মনে একটি অবজ্ঞার ভাব আসিল। এই লোকটিকে রামদাদা কেন এত সম্মান ও শ্রদ্ধা ভক্তি করেন? চুপ করিয়া বসিয়া সব দেখিতে লাগিলাম। মনে মনে আবার ভাবিতে লাগিলাম, কেন রামদাদা এই লোকটাকে এত সম্মান করেন? দুর্ধর্ষ সুরেশ মিত্তির এবং বুদ্ধিমান নরেন্দ্রই বা কেন কয়েকবার এর কাছে গেছেন? লোকটার কি ব্যাপার? মহেন্দ্রনাথ রামকৃষ্ণের প্রথম দর্শনের যে বিবরণ রেখে গিয়েছেন তার মধ্যে আকস্মিক ভাব সমাধিরও বর্ণনা আছে। আরও মনোগ্রাহী বর্ণনা মহেন্দ্রনাথ শুনেছিলেন লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দের কাছে। স্বামী শারদানন্দ এবং মহেন্দ্রনাথ পরবর্তী সময়ে কিছুদিন একত্রে লন্ডনে সময় কাটিয়েছিলেন।
এদেশে প্রত্যক্ষদর্শীদের স্মৃতিকথায় স্মরণীয় মানুষদের দেহ বর্ণনা খুবই কম থাকে। তার ফলে রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, শ্রী অরবিন্দর দৈহিক উচ্চতা কত ছিল, গায়ের রং কিরকম, মুখের ভাস্কর্য কিরকম, এসব জানতেও হিমশিম খেতে হয়। পশ্চিমের লেখকরা তাদের স্বাভাবিক বিচক্ষণতায় নিতান্ত প্রয়োজনীয় এই কাজগুলি প্রথমেই সেরে নেন। এই সমস্যা পরমহংসদেবের ক্ষেত্রেও যথেষ্ট। সাবধানী মহেন্দ্রনাথ দত্ত তার শ্রী শ্রী রামকৃষ্ণ অনুদ্ধান নামক ছোট্ট বইতে দাদা নরেন্দ্রনাথ এবং গুরু রামকৃষ্ণের সম্বন্ধে কিছু দৈহিক বর্ণনা রেখে দিয়েছেন। সেই বর্ণনায় আছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চোখ হইল ক্ষুদ্র, যাহাকে বলে হাতি চোখ, মুখে বিশেষ ওজস্বী ভাব নাই, বাহু সঞ্চালন অতি ধীর এবং করুণাব্যঞ্জক, সাধারণ অবস্থায় কণ্ঠস্বর মৃদু, এক প্রকার কাতর স্বর বলা যাইতে পারে। দেখিলে বোধ হয় যেন জগতের সম্পর্ক হইতে বিশ্লিষ্ট হইয়া স্বতন্ত্র থাকিবার, নিরিবিলি ও একাকী থাকিবার তাহার ইচ্ছা, জগৎ যেন তাহাকে স্পর্শ করিতে না পারে। এবার দাদার শরীর বিবরণ। তিনি লিখছেন, বিবেকানন্দের চোখ হইল বিস্ফারিত, তীক্ষ্ণ দৃষ্টি, মুখ সুঢৌল, মুখে আজ্ঞাপ্রদ ভাব, বাধা বিঘ্ন তুচ্ছকারী ভাব যেন জগৎকে গ্রাহ্যই করিতেছে না, বাহু সঞ্চালন ও তর্জনী নির্দেশ যেন জগৎকে শাসন করিবার বা আজ্ঞা দিবার মতন, যাহাকে বলে নেপোলিয়ানের মতন অঙ্গভঙ্গি ও অঙ্গ সঞ্চালন, আজ্ঞা শুনিয়া যেন সকলে স্তব্ধ হইয়া যাইবে। প্রথম দৃষ্টিতে দুজনের ভিতর এই পার্থক্য দেখা যায়। শ্রী রামকৃষ্ণের জীবনের বিশেষ লক্ষণ হইল বহুবিধ স্নায়ু দিয়া বহু প্রকার চিন্তা করা, শক্তি বিকাশ করা, বা যাহাতে ক্ষাত্র শক্তির আবশ্যক এইরূপ কার্য তাহার নয়। শ্রী রামকৃষ্ণের হইল গভীর চিন্তা করা মুখ্য, শক্তি বিকাশ করা গৌণ। এই জন্য প্রথম অবস্থায় সাধারণ লোক তাহাকে কিছুমাত্র বুঝিতে না পারিয়া উন্মাদ বা বাতুল বলিয়া বিদ্রূপ বা অবজ্ঞা করিত। বিবেকানন্দের হইল শক্তি বিকাশ করাই মুখ্য, গভীর চিন্তা করা হইল গৌণ। মহেন্দ্রনাথ বলিতেছেন, এই দুইটি বিষয়ে লক্ষ্য রাখিয়া উভয়ের জীবন আলোচনা করিলে উভয় ব্যক্তির মধ্যে বেশ একটি সামঞ্জস্য দেখা যায়। এই স্থলে বিশেষ করিয়া স্মরণ রাখতে হইবে যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে অনুকরণ করেন না, একজন অপরের অনুকরণ করিয়াছিলেন, ইহা অতীব ভুল মত। উভয়ই নিজ নিজ স্বতন্ত্র ও ব্যক্তিত্ব অটুট রাখিয়াছিলেন। পরস্পরের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা ছিল, কিন্তু উভয়ের কার্যক্ষেত্র এবং বিকাশ প্রণালী ছিল ভিন্ন। উভয়ে নিজ নিজ ভাবে চিন্তা করিয়াছিলেন, উভয়ে জগৎকে এবং জগতের সম্পর্কিত ও সংশ্লিষ্ট ভাবসমূহ নিজ নিজ চিন্তা অনুযায়ী উপলব্ধি করিয়াছিলেন। উভয়ে নিজভাবে জগতের প্রশ্ন সকল মীমাংসা করিয়াছিলেন এবং সেইরূপ শক্তি বিকাশ করিয়াছিলেন। এইরূপ তেজপূর্ণ, বলিষ্ঠ ও ব্যক্তিত্বপূর্ণ পুরুষ যাহারা, তাহারা কেহ কাহাকেও অনুকরণ করিতে পারেন না। নিজ স্বাতন্ত্র্য বজায় রাখাই হইল এইরূপ পুরুষদিগের বৃত্তি। মনোবিজ্ঞান দিয়া বুঝিতে হইলে দেখা যায় যে শ্রী রামকৃষ্ণের ভাব হইল ব্যক্ত হইতে অব্যক্তে চলিয়া যাওয়া, বিবেকানন্দের ভাব হইল অব্যক্ত হইতে ব্যক্তে চলিয়া আসা। শ্রী রামকৃষ্ণের হইল ঈশ্বর কেন্দ্র, জীব বা মনুষ্য পরিধি, বিবেকানন্দের হইল জীব বা মনুষ্য কেন্দ্র, ঈশ্বর পরিধি। এখন প্রশ্ন উঠতে পারে এই যে, যদি দুজনের মধ্যে এই সব বিষয়ের পার্থক্য থাকে তবে উভয়ের ভিতর সামঞ্জস্য কোথায়? সেই বিষয়টি থাকছে আমার চ্যানেলের আগামী পর্বের ভিডিওটিতে। গুরু আর শিষ্যের মধ্যে যে এই ঐশ্বরিক বন্ধন কি রূপে গড়ে উঠল তাই থাকবে আমার আগামী পর্বটিতে। তাহলে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।